আজকে আমরা সমাধান করব এবিটি এর এসসি 47 পেজ এর যে প্রশ্নগুলো আছে সেগুলো আজকে আমি তোমাদের সমাধান করাবো। তো এর আগে তোমরা বেশ কয়েকটা 5টা মডেল হয়ে গেছে, আজকে 6 নম্বর মডেল শুরু করছি। তোমরা টেস্ট পেপারটা ভালো করে ফলো করো, সময় আস্তে আস্তে আমাদের এগিয়ে আসছে বোর্ড এক্সামে। তো শুরু করা যাক। সেকশন 2 গ্রুপ বি। প্রথম প্রশ্ন বলেছে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আহিত পাতলা গোলীয় খোলকের বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করে। একটু দেখিয়ে দিই একটা প্রশ্ন। এটা একটা পাতলা গোলীয় খোলক, এটাকে আমরা ধনাত্মক আধানে আহিত করেছি। এটার ব্যাসার্ধ আর। আমাদের গাউসের উপপাদ্য প্রয়োগ করে বলেছে বহিস্থ কোনো বিন্দু, তো বাইরে একটা বিন্দু নিলাম, এখানে একটা গাউসীয় তল কল্পনা করা হচ্ছে। বহিস্থ বিন্দু পি বিন্দু, যার কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর। এখানে ছোট্ট একটা ডিএস কল্পনা করা হলো। ডিএস ভেক্টরের দিক কোন দিকে? ডিএসটা হচ্ছে আউটওয়ার্ড ডিরেকশন। আর আহিত গোলকের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হিসাব করলে কোন দিকে হবে? এদিকে হবে। তাহলে আমাদের কি চলে আসছে, ছবিটা আমরা কমপ্লিট করেছি। এখানে কিউ আধান আছে, কিউ আধান আহিত করেছি আর ব্যাসার্ধ। এখানে আর গ্রেটার দ্যান আর মানে বহিস্থ বিন্দুতে প্রাবল্য নির্ণয়, এটা আমরা করছি। তো আমরা গাউস উপপাদ্য অনুসারে জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E ডট ds equals to q by epsilon 0। কিউটা হচ্ছে এনক্লোজ করেছে কতখানি চার্জ, এনক্লোজড বাই গসিয়ান সারফেস। তো সারফেস ইন্টিগ্রাল E ডট ds এটাকে আমরা পাচ্ছি E ইনটু E ds cos 0, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড প্যারালাল টু ds ভেক্টর। তাহলে E dot ds closed E ds cos 0 q by epsilon 0। তাহলে এটা চলে গেল E ds টা আছে r ব্যাসার্ধের গাউসিয়ান সারফেসের উপর, দ্যাট ইজ 4 pi r স্কয়ার q by epsilon নট। তাহলে E চলে গেল। এই দিকটাকে যদি আমরা n ক্যাপ বলি, নরমাল ডিরেকশন, তাহলে E সমান চলে গেল q by 4 pi epsilon নট r স্কয়ার n ক্যাপ মাথা একটা ভেক্টর সাইন। তাহলে এই হলো আহিত ফাঁপা গোলীয় খোলকের বহিস্থ কোনো বিন্দুতে প্রাবল্য আমরা নির্ণয় করলাম। এটাই হচ্ছে প্রাবল্যের রাশিমালা। অথবা দুটি সমান তড়িতাহিত এবং সমান আয়তনের সাবানের বুদবুদ একত্রে মিলে গিয়ে বড় বুদবুদে পরিণত হলো। ছোটটির প্রত্যেকটার বিভব v হলে বড়টির বিভব কত হবে? একের অথবা ছোট বড়। যদি ব্যাসার্ধ বলি, ছোটগুলোর ব্যাসার্ধ বলি আর, তাহলে বড়টার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। বড়টার যে আয়তন হবে সেটা দুটো ছোট আয়তনের সমান হবে। তাহলে ক্যাপিটাল আরটা চলে আসছে 2 টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল আর। তাহলে ব্যাসার্ধ এটা। এবার ছোটগুলোর আধান যদি ধরে নিই, আধান যদি ধরি কিউ, তাহলে বড়টার আধান হবে 2q, কারণ আধান সংরক্ষণ হয়। অর্থাৎ ছোটটার বিভব যদি v ধরি, তাহলে v সমান হচ্ছে q বাই r। তাহলে বড়টার বিভব যদি বলি v ড্যাশ, তাহলে v ড্যাশটা কত হবে? 2q বাই rটা কত? 2 টু দি পাওয়ার 1/3 ইনটু স্মল r, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2/3 ইনটু v। তাহলে দুটো একই আকারের সাবানের বুদবুদ যুক্ত হয়ে যদি মোট আয়তন বড়টার আয়তনের, মোট আয়তনের সমান একটি বড় আয়তনের বুদবুদ তৈরি হয় এবং ছোটগুলোর বিভব যদি v হয়, তাহলে বড়টার বিভব হবে 2 টু দি পাওয়ার 2/3 ইনটু ক্যাপিটাল V। সেটা হচ্ছে বড়টার বিভবের মান হবে এটা। ওকে, এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাব। সেকশন 2 দ্বিতীয় প্রশ্ন।
2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, 1 ওহম এবং 2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একটি 6 ভোল্টের সঙ্গে যুক্ত করা হলো, দ্বিতীয় রোধের প্রবাহ মাত্রা কত? খুবই সহজ অঙ্ক। 1 ওহম আর 2 ওহম দুটোকে সমান্তরাল সমবায়ে রেখে যুক্ত করা হয়েছে, সমবায়কে 6 ভোল্ট বিভব দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন বলেছে 2 ওহমের দ্বিতীয় রোধ মানে 2 ওহমের প্রবাহ মাত্রা কত? এখানে তো ভোল্টেজটা সমান, তাহলে প্রবাহ যদি 2 হয় I হয়, তাহলে 2 ওহম রোধের প্রবাহ মাত্রা, আমরা কি জানি সমান্তরালে প্রত্যেকটার ভোল্টেজ সমান হয়, তাহলে এরও ভোল্টেজ যা এরও তাই এখানে সোর্স ভোল্টেজ 6, তাহলে প্রত্যেকের ভোল্টেজ 6, প্রবাহ মাত্রা হয় তাহলে কত? 6/2 3 অ্যাম্পিয়ার। যেহেতু এখানে ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। পরে কি দিয়েছে, একটি হুইস্টন ব্রিজের 4টে বাহু রোধ 2 অথবা একটি হুইস্টন ব্রিজের 4টে বাহু কত কত দিয়েছে? 10 10 10 আর 30। আচ্ছা, 30 ওহম রোধের সঙ্গে সমান্তরালে কত রোধ যুক্ত করলে নিষ্পন্ন অবস্থা পাওয়া যাবে? তো দেখো পি কিউ আর তিনটেই 10, তাহলে এটাকেও 10 হতে হবে নিষ্পন্ন অবস্থার ক্ষেত্রে। তো সমান্তরালে ধরলাম আর রোধ, সমান্তরালে আর রোধ যুক্ত করতে হবে। এটা বললাম পি, এটা কিউ, এটাকে আমি স্মল আর করে দিই, এটা হলো আর, এই তুল্যটা হচ্ছে এস। তাহলে দেখো সবগুলো যেহেতু 10, প্রথম তিনটে 10, তাহলে নিষ্পন্ন হতে গেলে লাস্টেরটাকেও 10 হতে হবে। তার মানে এই দুটো তুল্য রোধ হবে 10, মানে 1 এর 30 যোগ 1 এর r সমান হচ্ছে 1 এর 10, তাহলে 1/r চলে এলো 1/10 minus 1/30, তাহলে 30 3 minus 2 sorry 3 minus 1 and r equals to 15 ohm। তাহলে সমান্তরালে 15 ওহমের রোধ একটা যুক্ত করতে হবে, তবে এটা নিষ্পন্ন অবস্থায় বা প্রতিমিত অবস্থায় থাকবে। তারপরে কি বলেছে, একটা ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলো, চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, বৃত্তপথের ব্যাসার্ধ কত হবে? আমরা ব্যাসার্ধ জানি r equals to mv by qv। এবার mv কে লিখতে পারি √2 me by qv, যেখানে m টা হলো ভর আর e টা হলো শক্তি। এবার একটা ইলেকট্রনকে v বিভবে নিয়ে গেছে, তাহলে শক্তি কত হবে? ev। তাহলে ইলেকট্রন এখানে ব্যাসার্ধ কত হবে? √2m ev by e into v। e টা হচ্ছে ইলেকট্রনের আধান, v টা হলো বিভব, তাহলে e হলো শক্তি, আমরা শক্তি জানি, e সমান হচ্ছে ev। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল √2m ev by ev। আচ্ছা, নেক্সট 4 নম্বর প্রশ্ন, চারের দাগের প্রশ্ন কি বলেছে, একটি ক্রাউন কাচের প্রিজম কোণ 6 ডিগ্রি, প্রিজম কোণ বলেছে 6 ডিগ্রি, লাল বর্ণের ক্ষেত্রে মিউ রেড বলেছে আর মিউ ব্লু বলেছে। মিউ রেড বলে দিয়েছে 1.514 আর এটা বলেছে 1.532। তাহলে কি বার করতে দিয়েছে? কৌণিক বিচ্ছুরণ কত হবে? আমাদের বিচ্ছুরণ ক্ষমতা মানে কি? কৌণিক বিচ্ছুরণ মানে কৌণিক বিচ্ছুরণ মানে ডেল্টা, আর ডেল্টা মানে আমরা জানি মিউ মাইনাস 1 ইনটু a। তাহলে কৌণিক বিচ্ছুরণ তাহলে কত হবে? মিউ বড় কোণটা মিউ বি মাইনাস মিউ আর, মিউ বি মাইনাস মিউ আর ইনটু a। তাহলে মানটা বসিয়ে দিই 1.532 মাইনাস 1.514 ইনটু 6 ডিগ্রি। অ্যানসারটা তোমরা করে নেবে, উত্তরটা ডিগ্রিতে বেরোবে, তা আমি করে দিচ্ছি।
আমার হাতের কাছে ক্যালকুলেটর আছে 1.532 মাইনাস 1.514 যেটা এলো ইন্টু 6 এটা আসছে 0.108 ঠিক করলাম এবার দেখি 1.532 মাইনাস 1.514 ইন্টু 6 0.108 কৌণিক বিচ্ছুরণ পেয়ে গেলাম, এটা আমাদের বার করতে দিয়েছিল। নেক্সট কি বলেছে, পিএন জাংশন কাকে বলে তোমরা জানো? আচ্ছা, নিঃশেষিত অঞ্চলে ডোপিং এর প্রভাব কি? পূর্ণ তরঙ্গ একীকরণের বর্তনী, এগুলো একটু করে নেবে, আমার ভিডিও ক্লাস ফলো করবে, পেয়ে যাবে 5 এরপর চলে যাব আমরা গ্রুপ সি তে। এবার আমরা যাবো হচ্ছে গ্রুপ সি। গ্রুপ সি প্রশ্ন প্রথম কি দিয়েছে, থিওরি কোশ্চেনগুলো তোমরা একটু চেষ্টা করবে, আমি অঙ্কগুলো জোর দিচ্ছি। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু কাকে বলে? লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান পারবে করতে, সূত্রটা তোমরা জানো, pm বাই p বাই রুট ওভার d স্কয়ার প্লাস l স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর সামনে হচ্ছে 1/4πε0। লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান প্রমাণটা করবে। আচ্ছা, তড়িৎ বলরেখা বদ্ধ লুপ উৎপন্ন লুপ নয় কেন? তড়িৎ বদ্ধ লুপ মানে কি, যেখান থেকে শুরু হতে হবে সেখান থেকে শেষ হতে হবে। তো আমরা জানি তড়িৎ বলরেখা প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হয়। তো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বা কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে প্লাস মাইনাস দু রকম আধান থাকতে পারে? কখনোই পারবে না, হয় সে ধনাত্মক আধান আহিত হবে কিংবা ঋণাত্মক আধান আহিত হবে। এই কারণে আমরা কখনোই একটা বস্তু থেকে যেখান থেকে তড়িৎ বলরেখা সৃষ্টি হবে সেখানে কখনো শেষ হবে না, প্লাস থেকে শুরু হয়ে মাইনাসে শেষ হবে। এই জন্য বদ্ধ হচ্ছে না, মুক্ত, তড়িৎ বলরেখা মুক্ত, কারণ একই বস্তু দু রকম আধানে আহিত কখনোই হতে পারবে না, সেই জন্য যেখানে শুরু সেখানে শেষ হবে না, ফলে এটা বদ্ধ হবে না। আচ্ছা, এটা অঙ্ক দিয়েছে 6 অথবা 6 অথবা একটা অঙ্ক দিয়েছে, একটি আধান কিউ দিয়ে দিয়েছে 12 × 10⁻⁻9 কুলম্ব, আধান এত গ্রাম ভরের কণা, ভর দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকটা ভ্যালু লিখে দিচ্ছি, কত বলতে 4 গ্রাম, বিভব দিয়ে দিয়েছে 500 ভোল্ট, আর দূরত্ব বলছে 200 সেন্টিমিটার, দূরত্ব গেলে এইসব ঘটনাগুলো বলে দিয়েছে। আচ্ছা, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করলে বেগ এবং ত্বরণ কত? বেগ কত, ত্বরণ কত? এই হচ্ছে আমাদের রাশিমালা। বিভব পার্থক্য এত দূরত্ব অতিক্রম করলো। ওকে, তাহলে আমাদের বেগ কত, ত্বরণ কত? আমরা v জানি u + at। ওকে, আর ত্বরণ বলতে পারি, ত্বরণ মানে হচ্ছে f সমান, এখানে হয় qe, আর ত্বরণ মানে হচ্ছে f/m, আর e মানে হচ্ছে v/d, আর v/distance, এটাকে d হিসেবে বলতে পারি আমরা। তো এই কটা আমাদের সূত্র কাজে লাগবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে একটু কনভার্ট করে নাও আমরা এই সাইডে, মানে হচ্ছে 0.2 মিটার, তাহলে ইটা কত আসছে 500/0.2 ভোল্ট মিটার ইনভার্স। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে এটা কত আসছে আমাদের 2500 ভোল্ট মিটার ইনভার্স। তাহলে ই পেয়ে গেলাম, অতএব ত্বরণ কত হবে? অতএব ত্বরণ হবে, প্রাথমিক বেগ 0 বলেছি, ইউ বলেছে 0, আর আরেকটা সূত্র জানি v² = u² + 2as, এটাই আমাদের কাজে, টাইম যেহেতু দেয়নি আমাদের কাজে লাগবে ওটা। তাহলে এখান থেকে আমরা ফোর্সটাকে বার করে নিই, f সমান হচ্ছে qe, f সমান হচ্ছে q * e, q দেওয়া আছে 12 × 10⁻⁹, 12 × 10⁻⁹ × 2500, তাহলে এটা হলো নিউটন। তাহলে এখান থেকে ত্বরণ পেয়ে যাবো, যে ত্বরণ চলে এলে f/m, তাহলে 12 × 10⁻⁹ × 2500 ডিভাইডেড বাই 4 গ্রাম দিয়েছে, 4 গ্রাম মানে হচ্ছে 4/1000 কেজি,
কেজিতে করে নিতে হবে, এসআইতে করছি, তাহলে 4/1000 যেটা বেরোবে মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের মানটা বেরোবে মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি জাস্ট তোমাদের ভ্যালুগুলো করে দিচ্ছি, তোমরা একটু করে নেবে নিজেরা হিসাবটা। ত্বরণটা পেয়ে গেলাম, আর বেগ কত হবে, ভি সমান হবে √2as, কারণ ইউটা 0, তাহলে ভি কত হবে √2as। তাহলে 2 এটা বসিয়ে দেবে, এ কত এলো, এসটা কত বলেছে বসিয়ে দিয়ে এখান থেকে ভিটা বার করবে, মিটার পার সেকেন্ড এককে ভিটা চলে আসবে। ওকে, তাহলে অঙ্কটা আমরা করে ফেলেছি, 6 অথবা অঙ্কটা কিভাবে করতে হবে দেখে নাও ভাই, এবং ভালো করে করে নাও। সুন্দর অঙ্ক, ছোটার মধ্যে দিতেই পারে। আমাদের 11 এর কনসেপ্ট কাজে লাগছে আর 12 এর কনসেপ্ট কাজে লাগছে। আচ্ছা, 6 অথবা হলো একটি কিউ আধান, আচ্ছা একটি ধারকের ধারকত্ব সি, ধারকটিকে কিউ পরিমাণ আধানে আহিত করা হলো, কি পরিমাণ কার্য হবে, হাফ কিউ স্কয়ার বাই 2c, কার্য হচ্ছে কিউ স্কয়ার বাই 2c, মানে শক্তি বার করতে হবে। আচ্ছা, ধারকের ডিসচার্জিং প্রবাহের সময় প্রবাহের সাপেক্ষে আধানের পরিবর্তনের লেখচিত্র কি রূপ হবে? ধারকের ডিসচার্জিং সেক্ষেত্রে চার্জিং এর ক্ষেত্রে এরকম হয়, এদিকে যদি আধান বলি এদিকে সময় বলি, চার্জিং এর ক্ষেত্রে এরকম হবে। দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। 0 থেকে শুরু হয়ে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছবে, স্পর্শ করবেন এই দাগটা, এটা ম্যাক্সিমাম টেন্স টু 0। আর এটা চার্জিং এর ক্ষেত্রে, চার্জিং এর ক্ষেত্রে এরকম হবে, আর ডিসচার্জিং এর ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। নিচেরটা হচ্ছে ডিসচার্জিং। তোমাদের দ্বিতীয় ছবিটা নিচেরটা আঁকতে দিয়েছে। ওকে, এটার ভ্যালুটা হচ্ছে আমাদের সিভি। সিভি থেকে আস্তে আস্তে 0 থেকে সিভি হয়েছিল, আবার সিভি থেকে 0 হবে। সিআর সার্কিট করলে তোমরা পেয়ে যাবে, অনেক বলতে থাকে না, তো দেখিয়ে দিলাম। 8টা মুক্ত প্রবাহের সচলতা বলতে কি বোঝো? একক বাহ্যিক ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের দ্বারা অর্জিত যে অনুপ্রবাহের বেগ ভিডি ইকুয়ালস টু মিউ ই, সে মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই, ইটা যদি 1 হয় তাহলে যতখানি বেগ হবে সেটাই হলো তার সচলতা। মুক্ত ইলেকট্রন বিচলন থেকে ওহমের সূত্রের প্রতিষ্ঠা করো, পারবে করতে, এটা দেখবে, ভিডিও ক্লাসেও করানো আছে, তোমরা তোমাদের বইতেও পেয়ে যাবে। আচ্ছা, অহমীয় পরিবাহীর ক্ষেত্রে কারশফের সূত্র প্রযোজ্য হয় কি? অহমীয় অবশ্যই হবে, সেখানে নিশ্চয়ই আমরা যেমন আমরা যদি ডায়োড বর্তনীর ক্ষেত্রে দেখি, সেখানেও আমরা কারশফের সূত্র প্রয়োগ করতেই পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে সঠিকভাবে নির্ণয় করা যায়, কিন্তু ভোল্টমিটারের সাহায্যে নির্ণয় করা যায় না কেন? এটা প্রশ্নটা প্রত্যেকটা পেজেই আছে। তড়িৎচালক বল নির্ণয় ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে কেন গুরুত্ব দেওয়া হয় বা পছন্দ করা হয়? কারণ পোটেনশিওমিটার তড়িৎচালক বল নির্ণয় করে নিষ্পন্দ অবস্থায়, অর্থাৎ যার ফলে বর্তনীতে কোনো প্রবাহ ঘটে না এবং নষ্ট ভোল্টের মান 0 হয়। ভোল্টমিটারের ক্ষেত্রে ভোল্টমিটার তড়িৎচালক বল নির্ণয় করার সময় নিষ্পন্দ অবস্থায় কাজ করে না, ফলে বর্তনীতে প্রবাহ থাকে, ফলে নষ্ট ভোল্টের জন্য কিছু পরিমাণ বিভব কম পরিমাপ করে ভোল্টমিটার। ভি ইকুয়ালস টু ই মাইনাস আইআর, আইআর পরিমাণ বিভব কম পরিমাপ করে, এই কারণে সঠিক পরিমাপ হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আভ্যন্তরীণ রোধের জন্য কিছুটা ভোল্টেজ কমে যায়, যেটা মাপতে পারে না ভোল্টমিটার, সেটা মাপে কে? পোটেনশিওমিটার। কারণ পোটেনশিওমিটার কি অবস্থায় কাজ করে? মনে রাখবো, নিষ্পন্দ অবস্থায় কাজ করে। তোমরা তোমাদের বইতে পেয়ে যাবে হটস যে প্রবলেম কোশ্চেনগুলো থাকে, প্রশ্ন যে উত্তরগুলো থাকে, ছায়া প্রকাশনী, সাঁতরা বা অন্য যে বই পড়ো না কেন, সেখানে প্রশ্নটা পেয়ে যাবে। আচ্ছা, একটি আহিত কণা কোন অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় বিক্ষিপ্ত হলো না, ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি আছে কিনা তা আলোচনা করো। আমরা জানি
চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণার উপর যে বল F সমান কিউ ভি ক্রস বি। কোশ্চেন নাম্বার 9। লরেন্থ চৌম্বক ক্ষেত্রে বল হচ্ছে F সমান কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে চৌম্বক বলের সূত্র, তোমরা জানো F সমান কিউ ভি ক্রস বি। তাহলে বা F এর ভ্যালুটা তাহলে কত, কিউ ভি বি সাইন থিটা। তার মানে এখানে থিটা সমান 0 বা 180 ডিগ্রি হলে F সমান 0। অর্থাৎ এখানে দুটো ঘটনা ঘটতে পারে, মোট তিনটে ঘটনা। একটি আহিত কণা কোন অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিক্ষিপ্ত হলো না। বিক্ষিপ্ত হলো না মানে হয় সেখানে চৌম্বক ক্ষেত্র নেই, ফার্স্ট পয়েন্ট, নাও থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে আহিত কণাটা হয় চৌম্বক ক্ষেত্রের সাথে 0 ডিগ্রি কোণে মানে সমান্তরাল দিকে গতিশীল হয়েছে, চৌম্বক ক্ষেত্রের সাথে আহিত কণা গতিশীল হচ্ছে সমান্তরালে, বা এই ক্ষেত্রে থিটাটা 0 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড ডি 0, দেন ফোর্স 0 হবে। এগেন চৌম্বক ক্ষেত্রের সাথে যদি বিপরীত সমান্তরালে মানে 180 ডিগ্রি কোণে যায় আহিত কণাটা, সেক্ষেত্রেও কিন্তু কোনো চৌম্বক বল অনুভব করবে না। তার মানে হয় ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র নেই, নতুবা আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে বা বিপরীত সমান্তরাল দিকে গতিশীল হয়েছে। তার ফলে চৌম্বক ক্ষেত্রের উপর কোনো আহিত কণাটির উপর কোনো বল কাজ করেনি, যার ফলে আহিত কণাটি বিক্ষিপ্ত হয়নি। ক্লিয়ার? আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের সাহায্যে আহিত কণার গতিবেগ বৃদ্ধি করা যায় কি না? আহিত কণার গতিবেগ চৌম্বক ক্ষেত্রের সাহায্যে বৃদ্ধি করা যায় না, কারণ চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি ধ্রুবক থাকে, কারণ চৌম্বক বল একটি কার্যহীন বল। গতিশক্তি বৃদ্ধি হবে না, কারণ কি? চৌম্বক বল একটি কার্যহীন বল। কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। যেহেতু চৌম্বক বল একটি কার্যহীন বল, তাই এক্ষেত্রে কৃতকার্যের মান 0 হয়, যার ফলে গতিশক্তির পরিবর্তনও 0 হয়, গতিশক্তি বৃদ্ধি করা যায় না। এইভাবে লিখতে হবে, বোঝা গেল? কোন ধরনের 10 নম্বর প্রশ্ন, কোন ধরনের পদার্থের ক্ষেত্রে চৌম্বক ধারণ ক্ষমতা দেখা যায়? কোন ধরনের অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? দুটি পরস্পর অভিলম্ব সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চৌম্বক দ্বিমেরু রাখা হলে সাম্যাবস্থার শর্ত কি? দুটি পরস্পর, ভালো প্রশ্ন দিয়েছে। গ্রুপ বি আমরা দেখছি গ্রুপ সি কোশ্চেন নাম্বার 10। দুটি পরস্পর অভিলম্ব সুষম চৌম্বক ক্ষেত্রে, ধরো এদিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে, আবার এইদিকে একটা চৌম্বক ক্ষেত্র আছে। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন, 10-এর প্রশ্ন। দুটি পরস্পর অভিলম্ব সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চৌম্বক দ্বিমেরু রাখা হলে সাম্যাবস্থার শর্ত কি? তো চৌম্বক দ্বিমেরু যদি রাখি, তাহলে চৌম্বক দ্বিমেরু, তাহলে এই দুটোর যে চৌম্বক ক্ষেত্র আমরা সাম্যাবস্থার ক্ষেত্রে মানে কি ওটা স্থির থাকতে পারবে, মানে টর্ক কাজ করবে না। তাহলে এই দুটোর যে লব্ধি চৌম্বক ক্ষেত্র, আমরা টর্কের সূত্র কি জানি? পি এম ক্রস বি। তাহলে চুম্বক শলাকাটি যদি দণ্ড চুম্বকটি যদি মানে নর্থ সাউথ, তাহলে এর চুম্বক ভ্রামক কোন দিকে? তাহলে চুম্বক শলাকার অভিমুখ হবে সাম্যাবস্থায়
দুটো যে চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে কাজ করছে তাদের লব্ধি চৌম্বক ক্ষেত্র বরাবর, তাহলে এই যে লব্ধি চৌম্বক ক্ষেত্র সেটা যদি অভিমুখকে যদি পিএম কাজ করে সেক্ষেত্রে পিএমবি সাইন থিটাটাও সমান মানটা পিএমবি সাইন তাহলে 0 হবে, যেহেতু এখানে পিএম ও বি একই অভিমুখে যদি হয়, দুটো যদি একই অভিমুখে থাকে সেই ক্ষেত্রে থিটাটা 0, অ্যাঙ্গেল বিটুইন ডাইপোল মোমেন্ট এন্ড ম্যাগনেটিক ফিল্ড 0, দেন টর্ক 0। তার মানে টর্ক যদি 0 হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে, তাহলে সুস্থির সাম্যের জন্য তাহলে সাম্যাবস্থার জন্য তাহলে শর্তটা কি, দুটো যে চৌম্বক ক্ষেত্র পরস্পর সমকোণে আছে তাদের যেদিকে লব্ধি কাজ করবে মানে এই বরাবর যদি, তার মানে প্রথম চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি থিটা কোণ বলি তাহলে ট্যান থিটা হচ্ছে প্রথম চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে যদি থিটা ড্যাশড বলি, না আবার তোমরা এটাকে ফাই কোণ বলি, আরো ক্লিয়ার হবে, গুলিয়ে ফেলবে না হলে, তাহলে ফাইটা হচ্ছে ট্যান ফাই হচ্ছে v2 বাই v1। তাহলে প্রথম চুম্বক ক্ষেত্রের সাথে ফাই কোণে যদি স্থাপন করা হয়, ফাই কোণটা কি, সেই বরাবর যদি চুম্বক দণ্ড চুম্বককে স্থাপন করি, অর্থাৎ দণ্ড চুম্বকের যে চুম্বক ভ্রামক সেটা পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত দুটি চুম্বক ক্ষেত্রের যে লব্ধি চুম্বক ক্ষেত্র সেই লব্ধি চুম্বক ক্ষেত্রের অভিমুখী হয়, সেক্ষেত্রে আমাদের এখানে এটা সাম্যাবস্থায় থাকতে পারবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, একটি পাত্রে কিছু পরিমাণ তরল আছে, তরল উপর থেকে লম্বভাবে দেখলে তরলের আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং প্রতিসরাঙ্কের সম্পর্ক নির্ণয় করো। একটু দেখিয়ে দিই এটা প্রমাণটা। একটি পাত্রে কিছু পরিমাণ তরল আছে, তো এই হলো ধর একটা পাত্র, ঘন মাধ্যম, এটা মিউ মাধ্যম, আমরা বাইরে থেকে দেখছি এখানে কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একটা আলো এসে পৌঁছাচ্ছে তলে, আমাদের স্নেলের সূত্র কি, মিউ ইনটু সাইন থিটা কনস্ট্যান্ট, কোন একটা মাধ্যমের মিউ, আর ওই মাধ্যমে আলোক রশ্মিটা যত কোণ করবে তার সাইনের গুণফলটা ধ্রুবক। তো যেহেতু এটা মিউটা, এটা এয়ার মিডিয়াম 1, তাহলে এখানে মিউটা কমছে, তাহলে অ্যাঙ্গেলটা বেড়ে যাবে, এদিকে বেঁকে যাবে, যদি আই বলিটা আর, তাহলে দেখে মনে হবে এখান থেকে যদি কেউ অবজার্ভ করে অবজারভারের মনে হবে যেন আলোটা এই বরাবর যদি কোনো একটা উল্লম্ব লাইন এঁকে নিই আমরা, আলোটা তার মনে হবে কোথা থেকে বেরিয়ে আসছে, এখান থেকে। আলোটা তার মনে হবে যেন বি বিন্দু থেকে, সরি এ ড্যাশড বিন্দু থেকে বেরিয়ে আসছে। তো চিত্রে হচ্ছে 11 নম্বর প্রশ্ন, প্রকৃত গভীরতা সমান হচ্ছে আমাদের এবি, আর আপাত গভীরতা এ ড্যাশ বি। আমাদের এই দুটোর মধ্যে প্রতিসরাঙ্ক, এই যে জল বা তরল আছে, কি বলেছিল এখানে, তরলের প্রতিসরাঙ্ক মিউ ধরে নিয়েছি, তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, অতএব স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি মিউ সাইন আই সমান 1 সাইন আর, কারণ এই মাধ্যমে প্রতিসরাঙ্ক 1, তাহলে মিউ ইনটু সাইন আই, এই মাধ্যমে মিউটা 1 ইনটু সাইন আর, আমি বলেছি মিউ সাইন থিটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে সাইন আই বাই সাইন আর সমান চলে আসছে 1 বাই মিউ। আবার তোমরা যদি এখান থেকে, এখানে আই আর গুলো খুবই ক্ষুদ্র,
যদি আমরা এখান থেকে tan i tan tangent of i by tangent of r টা বার করি, তাহলে আমরা পাচ্ছি, দেখো tan i মানে পাচ্ছি এটা y, এইটা r, tan i পাচ্ছি bc by ab, আর tan r পাচ্ছি bc by a dashed b, that is a dashed b by ab। এবার যেহেতু থিটা ক্ষুদ্র, তাহলে sin থিটা tan থিটা সমান, অতএব 2 নম্বর সমীকরণ, থিটা ক্ষুদ্র হলে sin থিটা সমান tan থিটা, দুটোর মান সমান হয়। তাহলে অতএব আমরা 1 আর 2 সমীকরণ তুলনা করে বলতে পারি a dashed b by ab equals to 1 by mu। তাহলে a dashed b চলে এলো, আপাত গভীরতা চলে এলো ab by mu। তাহলে এটাই হচ্ছে আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই তরল মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে আমরা আপাত গভীরতা, প্রকৃত গভীরতা এবং তরল মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্কটা পেয়ে গেছি। এরপর আমাদের কি দিয়েছে, উত্তল দর্পণের প্রমাণ 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 2/r প্রমাণটা করবে। উত্তল দর্পণের জন্য অসৎ বিম্ব হয় সবসময়, আমরা জানি। আচ্ছা, 12 নম্বর দিয়েছে নিউটনের সমীকরণটি প্রতিষ্ঠা করো লেন্সের জন্য xy ইকুয়ালস টু f স্কয়ার, অনুবন্ধী ফোকাস যুগলের সমীকরণ। আপতন কোণের সীমাস্থ মানে প্রিজম থেকে নির্গত রশ্মি আপতন মানের, আচ্ছা আপতন কোণের সীমাস্থ মান নির্ণয় করতে হবে, যার জন্য প্রিজম থেকে কোনো রশ্মি পাওয়া যাবে না। ঠিক আছে, এটা একটু দেখিয়ে কিছু থিওরিও দেখাই আজকে। আমি তোমাদের ভিডিও ক্লাসে যতটা সম্ভব করিয়ে দেওয়ার চেষ্টা করছি, র্যাপিড টেস্টও করিয়ে দিয়েছিলাম। তো একজন বলেছে ফুল সলিউশন লেখাটা উচিত নয়। হ্যাঁ, ফুল সলিউশন আমি করাই না। ফুল সলিউশন করতে গেলে ভিডিও ক্লাসের দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। আর তোমরা নিজেরাও একটু চেষ্টা করো, যেগুলো পারবে না আমি তো বলেই দিয়েছি। তো তোমাদের খুব কি সমস্যা হচ্ছে কিনা সেটাও আমাকে জানাবে। ফুল সলিউশন করাচ্ছি না বলে আমাকে লিখেছে একজন, ফুল সলিউশন লিখবেন না, ফুল সলিউশন করাচ্ছেন না। হ্যাঁ, এটা করিয়ে দিচ্ছি, যতটা আমার সময় বার করে করাচ্ছি সেটা তোমাদের উপকার হওয়ার জন্য। তো সেটা তোমরা যতটা সাহায্য হয় এই পরিস্থিতিতে সেটা আমি করার চেষ্টা করছি আমার দিক থেকে। তো আর বাকিটা তোমরা একটু চেষ্টা করো, আর যেগুলো পারবে না সেটা তো আমি বলেইছি, করিয়ে দেবো। তো আমাদেরকে জানাবে কমেন্টের মাধ্যমে। তো সেই জন্য ফুল সলিউশন লেখাটা আমাকে লিখতে বারণ করেছে একজন, ফুল সলিউশন করাচ্ছি না বলে। যাই হোক, তোমরাও জানাবে তোমাদের খুবই অসুবিধা হচ্ছে ফুল সলিউশন করাচ্ছি না বলে, সেটা জানিও আমাকে কমেন্টের মাধ্যমে। চলো দেখি পরের কোশ্চেন। হ্যাঁ, আপতন কোণের সীমাস্থ মানটা একটু দেখিয়ে দিই। 12 কোনো যদি থিওরিতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাবে, স্পেসিফিক ভাবে কমেন্টে জানাবে। তোমরা এরকম বলবে না, অনেকে বলে ছায়া প্রকাশনী সেট 1 সেট 2 হোয়াটসঅ্যাপ সব অঙ্ক করিয়ে দিন। সেটা সম্ভব কোনোদিন করানো? সম্ভবই নয়, অনেক সময় লাগবে করতে। তোমরা যদি স্পেসিফিক ভাবে কোনো কোশ্চেনের নাম্বার বলো, স্যার এত নাম্বার পেজের এই প্রশ্নটা একটু আলোচনা করবেন, টেস্ট পেপারে এই প্রশ্নটা আলোচনা করবেন, সেটা আমি অবশ্যই করে দিতে পারি। কিন্তু সব করিয়ে দেবো কেন? তোমরা নিজেরাও তো চেষ্টা করবে, আগে নিজেদের আগে চেষ্টা করতে হবে, তবেই কিন্তু শেখা যাবে। বাবা, সূত্রগুলো রেডি করে পড়ার চেষ্টা করো। এবার যদি কোনো অঙ্ক না পারো সেটা আমাকে বলো স্পেসিফিক ভাবে, স্যার এই প্রবলেমটা পাচ্ছি না করতে, সেটা আমি অবশ্যই সাহায্য করব। ঠিক আছে, সব করিয়ে দেওয়া কখনো সম্ভব নয়, যতটা সম্ভব সেটা করিয়ে দিচ্ছি। আচ্ছা, আপতন কোণের সীমাস্থ মান এটা একটু বুঝিয়ে দিই। এটা একটা থিওরি, তোমরা ভিডিও ক্লাসেও পাবে, তাও আমি এখানে দেখিয়ে দিই। এই হলো প্রিজম, একটা আলো এসে পড়েছে আই কোণে। তো এখানে প্রতিষ্ঠিত হয়েছে প্রথম তলে R1 কোণে, এটা I1। তো দ্বিতীয় তলে গিয়ে পড়েছে R2 কোণে, দিয়ে তল বরাবর যাচ্ছে। নির্গত হবে না বলেছে, তার মানে I2 টা আমরা 90 ডিগ্রি ধরব।
তো ঘটনা কি, R2 যদি এই দুটো মাধ্যমের সংকট কোণের সমান হয় তাহলে তল বরাবর যাবে, আর যদি সংকট কোণের থেকে বড় হয় R2 মানটা তাহলে এটা ভেতরে প্রবেশ করে আসবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। ওকে, তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে মিনিমাম যে আমাদের রিকোয়ারমেন্ট R2 মানটা অবশ্যই সংকট কোণ বা তার বেশি হতে হবে। যদি R2 মানটা সংকট কোণ বা তার থেকে বেশি হয় তাহলে কোনো রশ্মি নির্গত হবে না, ছোট হলে নির্গত হবে, সমান বা বড় হলে নির্গত হবে না। সমান হলে তল বরাবর যাবে, বেশি হলে ভেতরে প্রতিফলিত হয়ে চলে আসবে। ওকে, তাহলে এখানে আমরা এই ছবি থেকে I1 এর মানটা বার করতে বলেছে, তো আমরা লিখতে পারি sin R2 by sin 90 সমান 1 by mu, এটা হচ্ছে এয়ার, mu equals to 1, এটা গ্লাস, mu গ্লাসটাকে mu ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা sin R2 পেয়ে গেলাম 1 by mu, এটা কাজে লাগবে 1 নম্বর। আবার আমরা জানি, আবার এই পয়েন্টে যদি ভাবি, এটা কোন পয়েন্ট, এটা নাম দিই P Q R, R বিন্দুতে। যদি Q বিন্দুতে বলি, Q বিন্দুতে আমি লিখছি sin I1 by sin R1 equals to mu। তাহলে sin আমাদের I1 এর মানটা বার করতে হবে, তাহলে এখান থেকে আমরা লিখছি sin I1 equals to mu sin R1 কে লিখছি, দেখো আমরা জানি A সমান R1 plus R2, তাই তো, এর মানটা R1 আর প্লাস R2 সমান হয়। তাহলে R1 কে লিখছি আমরা, R1 কে লিখছি A minus R2, তাহলে sin I1 চলে এলো, এটা যদি ভেঙে দিই sin A cos R2 minus cos A sin R2। ওকে, তো এই হলো ভাঙা। এবার আমরা কেন ভাঙলাম, তাহলে এখান থেকে আমরা মানটা বসিয়ে দিতে পারবো, কারণ sin R2 এর মান আমরা জানি। তাহলে এটাকে লিখছি mu sin A root over cos মানে কি 1 minus sin square theta, তাহলে 1 minus 1 by mu square minus cos A into 1 by mu। আশা করি বোঝা গেছে। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে mu দিয়ে মাল্টিপ্লাই করলে sin A mu square minus 1 minus cos A, অতএব I1 চলে এলো sin inverse sin A, sin I1 এটা, তাহলে I1 টা কত হবে ওদিকে গেলে sin inverse mu square minus 1 minus cos। তো দেখো I1 এর মান যদি এই মানটার সমান হয় যেটা বেরিয়েছে, তাহলে R2 এর মানটা সংকট কোণের সমান হবে। এবার I1 টা যদি এর থেকে ছোট হয়, I1 ছোট হলে R1 ছোট হবে, R1 ছোট হলে R2 বড় হবে। কেন? A সমান R1 প্লাস R2, তাহলে R1 যদি কমে তাহলে R2 বাড়বে। তার মানে সীমাস্থ মান দ্বারা তাহলে কি হতে হবে, I1 টাকে লেস দ্যান ইকুয়ালস টু হলে কি হবে, আপতন কোণের মানটা যদি এটা সমান হয়, এখান থেকে যে মান সাপোজ বললাম, এখান থেকে মান বসালাম, বসিয়ে দেখলাম এটা 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি কোণে পাঠালে আলোটা তল বরাবর যাবে। আর 45 ডিগ্রি থেকে যদি কম কোণে পাঠাই তাহলে আলোটা ফিরে ভেতরে চলে আসবে, তার মানে কোনো রশ্মি নির্গত হবে না। তাহলে এই হচ্ছে আপতন কোণের সীমাস্থ মান। ওকে, এটা আমরা সমাধান করলাম। এরপর আমরা পরের প্রশ্নে যাব। আলোক বাহী তন্তু বা আলোক তন্তু কি, সহজ কোশ্চেন এগুলো দিয়েছে, অ্যান্ড গেটেড, সত্য সারণী, ভিআই লেখচিত্র, এগুলো তোমরা করবে। আমরা এরপর চলে যাই 15 নম্বর কোশ্চেন, গ্রুপ ডি। মুছে দিলাম, থিওরি কোশ্চেনটাই বেশি এই পেজে। যদি কোনো থিওরিতে বুঝতে অসুবিধা থাকে আমি কয়েকটা তাও দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব।
2D পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয় তোমরা আমার লাস্ট রিসেন্ট ভিডিও ক্লাস পাবে পোটেনশিওমিটার আর মিটার ব্রিজ নিয়ে, সেখানে পেয়ে যাবে। দেখো ভালো করে, আশা করি খুব ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে মানে বাম ভাগ আর ডান ভাগ XY রোধকে রাখলে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। Y কে পরিবর্তিত করে অপরিবর্তিত রেখে x কে যদি 4x করা হয় সেক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর অবস্থান কোথায় হবে আমরা একটু দেখি। এটা হচ্ছে কত 15 দাগের প্রশ্ন। তো মিটার ব্রিজের ছবিটা আমরা একটু এঁকে নিচ্ছি আমি ছোট্ট করে বোঝার জন্য। এটা হচ্ছে আর এস, এখানে নিষ্পন্দ বিন্দু পাই আমরা, এটা হলো x, এটা হচ্ছে 100 মাইনাস x। তাহলে আমাদের সূত্রটা কি r/s = x বাই 100 মাইনাস x। এটা হচ্ছে মিটার ব্রিজের সূত্র। ছোট্ট করে ছবিটা আঁকলাম। বাঁ দিকের ফাঁকটা হচ্ছে r, ডান দিকেরটা x। তাহলে r/s = এটা হলো p রোধ, এটা q রোধ। সাম্যাবস্থায় বা নিষ্পন্দ অবস্থায় আমরা কি জানি, দুটো ব্যালেন্স হয়ে যায়। p/q এখানে গ্যালভানোমিটার, এখানে গ্যালভানোমিটার আমরা ব্যালেন্স করে রেখেছি, এখানে ব্যাটারি আছে। ছোট্ট করে একটা সাইড রেখে দিলাম। এই হলো বর্তনী, এখানে নিষ্পন্দ বিন্দু পেয়েছি। তাহলে এই হলো সূত্র। তাহলে প্রথম কি বলছে, একটি মিটার ব্রিজের দুটি ফাঁকে xy। আচ্ছা, r সমান যদি x হয় আর s যদি y হয়, তখন বলছে 20 সেন্টিমিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। তাহলে সেক্ষেত্রে তাহলে r/s তাহলে x/y 20/100 মাইনাস 20 মানে 1/4। এবার বলছে y কে অপরিবর্তিত রেখে x কে যদি 4x করা হয় তাহলে সেক্ষেত্রে y কে একই থাকলো, তাহলে এটা y থাকলো, এটা 4x করলাম। তাহলে কত হবে x ড্যাশ বাই 100 মাইনাস x ড্যাশ। x ড্যাশটা কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে, ধরলাম x টা যদি 4 গুণ হয়, এটা যদি এদিকে সরে তাহলে নিষ্পন্দ বিন্দুটা এরকম একটা জায়গায় চলে আসছে, সেটা কত সেটা বার করব। আচ্ছা, তাহলে x/y এর ভ্যালুটা কত এসেছিল আমাদের, x/y সমান 1/4, তাহলে 4 * 1/4 সমান x ড্যাশ বাই 100 মাইনাস x ড্যাশ। তাহলে এটা 1 আসছে, তাহলে x ড্যাশ = 50 সেন্টিমিটার। x ড্যাশ = 50 সেন্টিমিটার মানে নিষ্পন্দ বিন্দুর অবস্থান হবে তারের মধ্যবিন্দুতে পাওয়া যাবে। নিষ্পন্দ বিন্দু তারের মধ্যবিন্দুতে পাওয়া যাবে। আচ্ছা, এবার চলে আসি পরের কোশ্চেন। 15 অথবা প্রশ্ন। একই প্রকারের কয়েকটি তড়িৎ কোষকে প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে যুক্ত করা হলো, আর রোধের সঙ্গে যুক্ত করা। উভয় ক্ষেত্রে প্রভাব সমান। আগের দিন কালকে করিয়েছি, আগের দিন ক্লাসে করিয়ে দিয়েছি, আমরা দেখে নেব। এখানে দেখবে আর মানে উভয় ক্ষেত্রে কোন শর্তে প্রভাব মাত্রা সমান হবে, যখন কোষের আভ্যন্তরীণ রোধ আর বাহ্যিক রোধটা সমান হয়। এটা তোমরা আগের ভিডিও ক্লাসে সলিউশন করিয়ে দেওয়া আছে, মানে SC40 পেজে করিয়ে দেওয়া আছে। প্রশ্নটার দাগটাও বলে দিচ্ছি কত, টেস্ট করে খুলে চলে গেছে এখনই। হ্যাঁ, 8 এর B, সরি 8 under what condition will the strength of current in a wire be same for its connection to a combination of cells joined in a series combination and in a parallel combination। 8 এর B এরটা একই প্রশ্ন আমাদের এখানে কত দাগ 15 অথবা প্রথমটা যেটা সেটা 8 এর বিতে SC40 এ মিল আছে, একই প্রশ্ন। আচ্ছা, এবার 15 বি এর অথবার সঙ্গে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার তার একটি তামার তারের রোধ। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার তারের রোধ আর তামার তারের রোধ RFE RCU
লোহার তারের রোধ বলেছে 3.9 আর তামার তারের রোধ বলেছে 4.1। কোন উষ্ণতায় উভয় তারের রোধ সমান হবে? আর লোহার আলফা এফি বলা আছে, আলফা এফি লোহার আলফা দেওয়া আছে 5 × 10⁻³ পার কেলভিন, আর কপার দেওয়া আছে 4 × 10⁻³ পার কেলভিন। আমরা কি জানি RT = R0 × 1 + আলফা টি। 20 ডিগ্রি উষ্ণতায় এটা আছে, কোন উষ্ণতায় দুটো সমান হবে? তো মনে করি আমরা T ডিগ্রি উষ্ণতায় সমান হবে, মনে করি, তাহলে এটা আমাদের সূত্র। মনে করি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উভয়ের রোধ সমান হবে। T ডিগ্রি উষ্ণতায় উভয়ের রোধ সমান হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে R0 টা আমাদের একটু বার করে নিতে হবে। তাহলে R Fe dash equals to R Fe0 1 plus alpha Fe into T, R copper dash equals to R copper 0 ডিগ্রিতে 1 plus alpha copper into T। তাহলে এখান থেকে আগে আমাদের R Fe 0 টা কত আসবে? R Fe এটা 20 তে বলেছে প্লাস 1 প্লাস আলফা Fe into 20, এটা মানটা বার করতে হবে। আর R কপার 0 টা আসবে R কপার বাই 1 প্লাস আলফা কপার into 20। এই দুটো একটু মানটা বার করে, এই দুটো সমান বলেছে, সমান করে দেবো, সমান করে টিটা বার করবো। এখান থেকে আগে দুটো একটু ক্যালকুলেট করে নিতে হবে, একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে RFE বাই দেখো এটা 20 ডিগ্রিতে দেওয়া আছে, আমাদের সূত্রে কিন্তু এটা R0 মানে 0 ডিগ্রি, এখানে প্রাথমিক মান আর 20 বসানো যাবে না। তাহলে RFE টা কত আসছে? এটা হচ্ছে 3.9 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা Fe কত 5 × 10⁻³ into 20, এটা আসছে 3.54। এটা আসছে প্রথমটা আসছে 3.54। 0 ডিগ্রিতে লোহার রোধ 3.54 এলো, আর দ্বিতীয়টা আসবে বলে দিচ্ছি কত, এটা কত ছিল 4.1। কপারের 0 ডিগ্রিতে আসছে 3.8, 3.796 আছে, 3.8 করে নিলাম আমরা। ওকে, তাহলে এবার বসিয়ে দিই, টিটা বার করতে হবে, দুটো সমান। RFE ড্যাশ ইকুয়ালস টু R কপার ড্যাশ, দুটো সমান। তাহলে RFE ড্যাশটা কত এসেছিল? 3.54 into 1 plus 5 × 10⁻³ T, টিটা বার করব সমান 3.8 into 1 plus 4 × 10⁻³ into T। তো আশা করি এখান থেকে সমাধান করে তোমরা নিমেষের মধ্যে টিটা ক্যালকুলেট করে ফেলতে পারবে, সেটাই তোমাদের কাজ, এটা করে ফেলবে তোমরা। টিটা কত আসে একটু জানাবে কোন উষ্ণতায়, এখান থেকে এই সমীকরণ থেকে টি সমান কত সেটা একটু ক্যালকুলেট করে নেবে। আমি করলাম না বড় ক্যালকুলেশন, তোমরা একটু নিজেরা করো। ওকে, আমরা নেক্সট পরের প্রশ্নে চলে যাব। সমাধান হয়ে গেছে, প্রথমটা তো বলে দিয়েছি 8-এর 40 নাম্বার পৃষ্ঠায় SC 40-এ 8-এর বি দেখে নেবে। এবার চলে যাব আমরা 16-র দাগের প্রশ্নে।
ষোলোর দাগের প্রশ্ন। কাঁচ আর জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মিউ গ্লাস বলে দিয়েছে 1.5 আর মিউ ওয়াটার বলে দিয়েছে 1.33, এই দুটো ভ্যালু বলে দিয়েছে। যদি কাঁচের মধ্যে আলোর বেগ ভি গ্লাস বলে দিয়েছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাহলে জলের মধ্যে আলোর বেগ কত? এটা সূত্র কি? মিউ জি ভি জি সমান মিউ ওয়াটার ভি ওয়াটার। P1 V1 সমান P2 V2 যেমন হয়, কারণ আমরা কি জানি মিউ ইন্টু ভি কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আর ওই মাধ্যমে আলোর বেগ, এই দুটো গুণ করলে সর্বদা ধ্রুবক হবে এবং সেই ধ্রুবকের মান কত? শূন্য মাধ্যমে আলোর বেগের সমান। ওকে, তো আমরা কি করলাম, এই দুটো প্রথম কাঁচের ক্ষেত্রে মিউ এর ভ্যালু আর বেগের ভ্যালু এই দুটোর গুণফল যা হবে, জলের ক্ষেত্রে মনে রাখবো তাহলে সূত্রটা μ1 v1 সমান μ2 v2। যে কোনো মাধ্যমের মিউ আর ওই মাধ্যমে আলোর বেগ এই দুটো গুণ করলে সর্বদা ধ্রুবক হয়। μ1 v1 যা হবে μ2 v2 তাই হবে। তাহলে জলের কাঁচের ক্ষেত্রে মিউ ভি যা, জলের ক্ষেত্রে মিউ ভি তাই। মিউ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, লাস্টেরটা বার করবে, চলে আসবে। আচ্ছা, এখান থেকে ভি ওয়াটারটা তাহলে আসছে কত? মিউ জি মানে 1.5, ভি জি হচ্ছে 2 × 10⁸ ডিভাইডেড বাই 1.33, 3 বাই মানে 4 এর 2.25 10⁸। এটাই উত্তর আসবে, ক্যালকুলেশন করে দিলাম। 3 বাই 1.33 মানে 4 এর 3 মানে 9 এর 4 2.25। ওকে, এর সঙ্গে দিয়েছে একটি উত্তল লেন্সে বস্তুর 5 গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হয়। বস্তুটিকে লেন্স থেকে আরো 9 সেন্টিমিটার সরালে, বস্তুটিকে লেন্স থেকে আরো 9 সেন্টিমিটার সরালে সদ্বিম্বর বিবর্ধন দ্বিগুণ হয়। লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। মুছে দিলাম। তো লেন্স আছে, ধরো এই হলো অবজেক্ট, এই হলো ইমেজ। প্রথম ক্ষেত্রে বলেছে একটি উত্তল লেন্স বস্তুর 5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রথমে দিস ইজ ইউ, এটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করব, এটাকে ভি দিয়ে ডিনোট করব। প্রথমে বলেছে ভি বাই ইউটা হচ্ছে 5, তাহলে ভি সমান হচ্ছে 5u। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমরা পেয়ে গেলাম 1/5u minus 1/-u equals to 1/f। মাইনাস কেন করলাম? ইউটা মাইনাসের দিকে আছে, ভিটা প্লাসের দিকে, ফোকাল লেন্থ প্লাস, তাহলে হচ্ছে 1/5u plus 1/u equals to 1/f। এটা কত আসছে? 6/5u plus 1/f ফার্স্ট। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? বস্তুটিকে লেন্স থেকে আরো 9 সেন্টিমিটার দূরে সরালে। দ্বিতীয় ক্ষেত্রে ইউ বলে দিয়েছে, ইউ ড্যাশটা বলেছে কত? ইউ প্লাস 9, বস্তুটাকে আরো দূরে সরাতে হবে, তাহলে ইউটা বাড়বে। তাহলে সেই ক্ষেত্রে ভি ড্যাশ বাই ইউ ড্যাশ বলেছে 2, তাহলে ভি ড্যাশ হবে হচ্ছে 2 × ইউ প্লাস 9। তাহলে এই ক্ষেত্রে ইকুয়েশনটা আমাদের চলে আসছে 1/2 × ইউ প্লাস 9। সদ্বিম্বের বিবর্ধন 2 বলেছে, প্লাস 1/, প্লাসটা কেন হলো বুঝতেই পেরেছো আগের মতন, ইউ প্লাস 9 সমান 1/f। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 × ইউ প্লাস 9, তারপরে আসছে 3 1/f। তাহলে এখান থেকে আমরা f পেলাম, তাহলে প্রথম থেকে f পেলাম কত? 5u/6। দ্বিতীয় থেকে u পেলাম কত? 2u প্লাস 9/3। তাহলে এই দুটো সমীকরণ আমরা যদি সমাধান করি তাহলে 2, তাহলে 5u সমান চলে এলো 4,
ইউ প্লাস 9 দুগুণ 18, তাহলে ইউ চলে এলো 18, অর্থাৎ ফোকাস দূরত্ব কত হবে 5 × 18 বাই 6 মানে 15 সেন্টিমিটার। তাহলে লেন্সের ফোকাস দূরত্ব চলে এলো 15 সেন্টিমিটার এবং অঙ্কটা সমাধান হয়ে গেল লেন্সের ফোকাস দূরত্ব। আচ্ছা 16 দাগের অথবা এটা মুছে দিই, কমপ্লিট হয়ে গেছে অঙ্কটা, দেখে নেবে ঠিক করে, ভালো অঙ্ক। ষোলো দাগের অথবা র্যালের বিক্ষেপণ বলতে কি বোঝায়? আমরা কি জানি, সূর্যের আলো যখন বায়ুমণ্ডল বা বায়ু মাধ্যমের ভিতর দিয়ে যায় তখন মাধ্যমের যে সূক্ষ্ম ধূলিকণা বা কণাগুলো আছে সেগুলো সূর্যের যে আলোক শক্তি কিছুটা শোষণ করে তারা কম্পিত হতে শুরু করে, স্পন্দন বা কম্পন শুরু হয় এবং শোষণ করার পর তারা শক্তিগুলো বিকিরণ করে যে কোনো দিকে, এর ফলে আলোটা ছড়িয়ে পড়ে চারিদিকে, এটাকেই বলা হচ্ছে বিক্ষেপণ। পড়ে নেবে। জৈবিক অণুবীক্ষণ যন্ত্রের রেখাচিত্র প্রতিবিম্ব গঠন অঙ্কন করো, তো দেখিয়ে দিয়ে 16 অথবা বি। যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র। দুটো লেন্স আমরা ব্যবহার করব। প্রথমটা হচ্ছে লক্ষ্য বস্তুর পাত্রে যেটা থাকবে সেটা অবজেক্টিভ লেন্স, এটা ফোকাল লেন্থের মোটামুটি এটা এরকম জায়গায় আসছে। একটা বস্তু নিলাম, বস্তুটা ফোকাসের বাইরে রাখবো, হলো এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, সদ্বিম্ব। এবার আমরা যদি নিকট বিন্দুতে ফোকাসিং করতে চাই, ফাইনাইট ডিস্টেন্সে, স্বাভাবিক দৃষ্টি না নিকট দৃষ্টিতে ফোকাসিং এর ক্ষেত্রে এই প্রতিবিম্বটা এমন হবে যাতে করে সেটা এখানে যে আইপিস লেন্স আছে, আইপিস লেন্সের যে ফোকাস সেটা এরকম জায়গায় থাকবে, এফও এফই। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই যে আলোটা যেখানে পড়লো তাহলে এর সাপেক্ষে এটা বস্তু, এর যে প্রতিবিম্ব সেটা এর বস্তু, তাহলে সেটা ফোকাসের মধ্যে মানে সদ্বিম্ব গঠন হবে। এখান দিয়ে তোমরা এটাকে আগে জুড়ে দেবে, এটাকে একটু বাড়িয়ে নেবে, দেখিয়ে দিলেন এখানে প্রতিবিম্ব হয়েছে। এটা PQ ছিল, এটা প্রথম প্রতিবিম্ব P1 Q1, ছবিটাকে এঁকে নিই, এটা P1 Q1, অন্তিম প্রতিবিম্ব P2 Q2। এবার কি করবে, এই পয়েন্টের সাথে এগুলোকে ডট 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 দিতে হবে, এরকম যাবে, এরকম গিয়ে এই যে পয়েন্ট এটা এদিকে চলে যাবে, এখান থেকে একটা যাবে, এই জুড়ে এখানে চলে যাবে। ছবিটা যাই হোক মোটামুটি আঁকার মতো করে এঁকে দিলাম, বোর্ডে আঁকা যায় না, এগুলো একটু এত বড় ছবি, ছোট করে মোটামুটি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা প্র্যাকটিস করবে তাহলেই হবে। ওখান থেকে আমরা দেখলে এখানে প্রতিবিম্ব আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে ছবিটা তোমরা বইতেও একটু দেখবে। এটাই হচ্ছে আমাদের যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র, এটা নিকট বিন্দুতে ফোকাসিং এর ক্ষেত্রে। আর যদি স্বাভাবিক দৃষ্টিতে ফোকাসিং হয় মানে অসীমে ফোকাসিং, সেই ক্ষেত্রে এই বিন্দুটাই হবে এটি, তাহলে এগুলো সব সমান্তরাল হয়ে চলে যাবে, এটা সমান্তরাল হয়ে চলে যাবে। সমবর্তন কি? সমবর্তন কি আমরা জানি, কোনো একটা সমবর্তকের ভিতর দিয়ে যদি কোনো একটা অসমবর্তিত আলো পাঠাই তাহলে
যে উপায়ে কোনো একটা অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোতে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ কোনো একটা বিন্দু উৎস যখন আমরা ভাবি তার যে কোনো দিকে তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন থাকতে পারে, তো তার মধ্যে একটা নির্দিষ্ট দিকের তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পনকে পৃথক করে নেওয়ার যে পদ্ধতি অন্যান্য কম্পনগুলো থেকে, মানে অসমবর্তিত আলো মানে একাধিক অসংখ্য তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পন, সমবর্তিত আলো মানে তার নির্দিষ্ট একটা দিক থাকবে, সেদিকেই শুধু তড়িৎ ক্ষেত্র ভেক্টরের কম্পনগুলো উপস্থিত থাকবে, বাকিগুলো থাকবে না, এটাকেই বলা হচ্ছে সমবর্তন। আচ্ছা, তারপরে কি দিয়েছে এই সংক্রান্ত ম্যালাসের সূত্র। ম্যালাসের সূত্র কি বলছে, যখন কোন একটা সমবর্তিত আলো একটা সমবর্তকের ভিতর দিয়ে যাবে এবং বিশ্লেষকের মধ্য দিয়ে যাবে, এবং সেই সমবর্তিত আলো যখন সমবর্তকের মধ্য দিয়ে গিয়ে বিশ্লেষকের ভেতর দিয়ে অতিক্রম করবে, তখন সমবর্তক আর বিশ্লেষকের মধ্যবর্তী প্রধান যেটা আলোকক্ষ, দুটো আলোকক্ষের মধ্যবর্তী কোণের ওপর নির্গত আলোর তীব্রতা নির্ভর করবে। ঠিক আছে, বিশ্লেষক থেকে নির্গত আলোর তীব্রতা কার উপর নির্ভর করে? সমবর্তক আর বিশ্লেষকের যে প্রধান অক্ষ বা অপটিক অ্যাক্সিস বা আলোকক্ষ, তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। এবং সম্পর্কটা হলো, ধরো কোনো একটা, আমি ছবিতে একটু দেখাই, ম্যালাসের সূত্রটা নয় কিন্তু আমি মনে রাখবো, ম্যালাসের সূত্র, এটা হচ্ছে 16 অথবা সি একটা ম্যালাসের ল, মানে কোন একটা, এই হলো একটা সমবর্তক আছে, এখান থেকে সমবর্তিত আলোগুলো যাচ্ছে, এবার এ যখন দ্বিতীয় একটা বিশ্লেষকের উপর মধ্যে দিয়ে অতিক্রম করবে, তাহলে এর অপটিক অ্যাক্সিস এটা আলোকক্ষ, এর আলোকক্ষ এটা, আর এটা সমবর্তক, এটা বিশ্লেষক, এর অপটিক অ্যাক্সিস তাহলে কোনটা হবে? এটা। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ কত হচ্ছে? এই যে কোণটা, সেই নির্গত আলোর তীব্রতা, এটা যদি I0 হয়, তাহলে এখান দিয়ে যে তীব্রতা আলোটা বেরোবে তার তীব্রতা হবে I0 cos স্কয়ার থিটা। এটাকেই বলছি ম্যালাসের সূত্র। তাহলে বিশ্লেষক থেকে নির্গত আলোর তীব্রতা, সমবর্তক এবং বিশ্লেষকের যে আলোকীয় অক্ষ, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের বর্গের সাথে সমানুপাতিক, সেটাই হচ্ছে ম্যালাসের সূত্র। I = এখান থেকে I0 গেলে এর অপটিক অক্ষের সঙ্গে এর অপটিক অ্যাক্সিসের যদি থিটা কোণ থাকে, তাহলে নির্গত আলোর তীব্রতা হবে আপতিত তীব্রতা ইনটু cos স্কয়ার থিটা। থিটাটা কার মধ্যবর্তী কোণ? সমবর্তক এবং বিশ্লেষক, এ দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে নির্গত আলোর তীব্রতা সেটা নির্ভর করছে, এবং সেই তীব্রতার পরিবর্তনের লেখচিত্র কেমন হয় আমরা জানি, এদিকে I দিকে ঠিক এইভাবে cos স্কয়ার। এই থিটাটার পরিবর্তন যদি হয়, এটা যদি I0 হয়, যখন থিটা 0 ডিগ্রি সমান আছে দুটো অক্ষ, আলোটা পুরো বেরোবে, থিটা যত চেঞ্জ হবে কমতে গিয়ে 0, মানে এটা 0 কখন হবে? যখন হচ্ছে আমাদের 90 ডিগ্রি, কারণ cos 90 0, আবার 180 থেকে ম্যাক্সিমাম, তাহলে 0 তে ম্যাক্সিমাম, 180 তে ম্যাক্সিমাম, 270 আবার 0 হবে, 360 আবার ম্যাক্সিমাম হবে, এইভাবে চলতে থাকবে। ওকে, এই হচ্ছে তীব্রতার ম্যালাসের সূত্রের লেখচিত্র। তীব্রতা আর হচ্ছে থিটাটা, তাহলে কার মধ্যবর্তী কোণ বললাম? সমবর্তক আর বিশ্লেষকের যে আলোকীয় অক্ষ, দুটো আলোকীয় অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আচ্ছা, ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। ট্রানজিস্টরের কমন এমিটারের ক্ষেত্রে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। আচ্ছা, আউটপুট লেখচিত্র বলতে কি বোঝো? মানে ভিসি, মানে
আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টের যে লেখচিত্র এক্স অক্ষ বরাবর থাকবে আউটপুট ভোল্টেজ আর ওয়াই অক্ষ বরাবর থাকবে আউটপুট কারেন্ট, আর ইনপুট কারেন্টকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে একটা নির্দিষ্ট ভ্যারিয়েবল করে নিয়ে, মানে নির্দিষ্ট মান ধরে ধরে নিয়ে গ্রাফগুলো আঁকতে হবে, সেটাকে বলা হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। তাহলে কি আউটপুট ভোল্টেজ থাকবে এক্স অক্ষে, আউটপুট কারেন্ট থাকবে ওয়াই অক্ষে, আর ইনপুট কারেন্টকে ভ্যারিয়েবল হিসাবে ধরে মানে বারবার নির্দিষ্ট মান ফিক্সড করে দিয়ে ওই দুটো আগের দুটো ভ্যারি করাবো আউটপুট ভোল্টেজ কারেন্ট দিয়ে যে গ্রাফ আঁকবো সেটাই হচ্ছে আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। কমন এমিটার রাখো সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহারের কার্যনীতি লেখো, পারবে করে নেবে কটা। আর এমসিকিউ গুলো তোমরা দেখবে, আমি এমসিকিউ গুলো একটু দেখি কি দিয়েছে। দুটি ধারককে কিভাবে যুক্ত করলে প্রত্যেকটির আধান একই থাকে শ্রেণী সমবায়। এমসিকিউ এসিকিউ আর একটা, তাহলে দুটি ধারককে কিভাবে যুক্ত করলে প্রত্যেকটির আধান একই থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত করলে আধান একই থাকে। একটি সমবিভব তলের উপরিপৃষ্ঠে কোনো তড়িৎ আধানকে স্থানান্তরিত করতে কৃতকার্যের পরিমাণ কত হয়? 0 হয়। সমবিভব তলে আধান স্থানান্তরিত কার্য 0 হয়। শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা মিউ0 একক কি? তোমরা মিউ0 একক জানো কি হয়, করে নেবে, সহজ ব্যাপার। কোন পদার্থের চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়? ওটাকে বলা হচ্ছে ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল, মানে হচ্ছে তিরস্চম্বক পদার্থ। মোস্ট প্রবাবলি অয়স্চম্বক, হ্যাঁ তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা ঋণাত্মক হয়। আচ্ছা, পূর্ণ প্রতিফলক প্রিজমের সমকোণ সংলগ্ন দুটি পৃষ্ঠে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে রশ্মির চ্যুতি কেমন হবে? কি বলেছে? পূর্ণ প্রতিফলক প্রিজম মানে সমকোণী সমদ্বিবাহু, এটা সমকোণ। বলছে পূর্ণ প্রতিফলক প্রিজমের সমকোণ সংলগ্ন যে কোনো পৃষ্ঠে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, এখানে আলোটা কেন লম্বভাবে গিয়ে পড়লো? লম্বভাবে গেলে আলোটা সোজা চলে যাবে, ঠিক আছে। এখানে একটা বস্তু আছে না পি, লম্বভাবে গেলে সোজা ঢুকে চলে যাবে, এখানে পড়েছে তাহলে আপতিত হয়েছে। এখানে যদি লম্বভাবে যায় তাহলে এটাও তো এটা অ্যাঙ্গেল হবে, তাহলে এটা তো লম্বভাবে বেরিয়ে চলে যাবে, এটা কারণ লম্বই হবে। পিটা কোথায় গেল? এখানে কিউটা যাবে এখানে, প্রতিবিম্বটা ঘুরে যাবে, তো চ্যুতিকোণের মান 0। চ্যুতিকোণ হচ্ছে 0 ডিগ্রি চ্যুতি, ওকে, চ্যুতিকোণটা 0 ডিগ্রি। আচ্ছা, এরপর কি বলেছে? তো 0 ডিগ্রি চ্যুতির ছবিটা দেখে নেবে, এরকম ছবি আছে এখানে একটু, এটা এখান থেকে পাঠিয়েছি, এরকম করে দিলাম। হলো গলীয় লেন্সের ক্ষমতা কত? গলীয় লেন্সের ক্ষমতা কাকে বলে? লেন্সের ক্ষমতার যে ডেফিনেশন, কোন একটি লেন্সের উপর আপতিত রশ্মি কতটা অভিসারী বা কতটা অপসারী হয় সেটাই হলো লেন্সের ক্ষমতার সাহায্যে নির্ধারণ করা হয়। তো লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটাই হচ্ছে তার ক্ষমতার অনন্যক। লেন্সের উপর আপতিত রশ্মি লেন্স কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পর কতটা বেশি অভিসারী বা কতটা বেশি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হচ্ছে তার সাহায্যেই লেন্সের ক্ষমতাকে নির্ধারণ করি। যত বেশি অভিসারী বা যত বেশি অপসারী হবে সেই লেন্সের ক্ষমতা তত বেশি। প্রধানত লেন্সের ফোকাস দূরত্ব, এখান থেকে আমরা বলতে পারি ফোকাস দূরত্ব হচ্ছে, ফোকাস দূরত্বের অনন্যক মানে ইনভার্স করলে লেন্সের ক্ষমতা পাওয়া যাবে। লেন্সের ট্রানজিস্টার আউটপুট লেখক কোন অঞ্চলে মূলত ব্যবহার করা হয়? ট্রানজিস্টার আউটপুট লেখচিত্রের অ্যাক্টিভ রিজিয়ন, যেটা সক্রিয় অঞ্চলকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো প্রশ্নগুলো আলোচনা করলাম, এমসিকিউগুলো তোমরা দেখবে, না পারলে আমাকে বলবে, আমি নিশ্চয়ই করিয়ে দেবো। আজকে আলোচনা এখানেই শেষ করলাম।